হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুবই ভালো আছো। সো এই ভিডিওটা হচ্ছে ক্লাস 8 এর যারা আছো, তোমরা ক্লাস 8 এ পড়াশোনা করছো তোমাদের জন্য। সো তোমাদের সবার মনে একটা কনফিউশন যে ভাইয়া কত মার্কস পেলে আমাদের বৃত্তি পরীক্ষাটাতে আমরা বৃত্তি পেতে পারি। সো এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য এই ভিডিওটা। সো আশা করি সুন্দর একটা আইডিয়া পাবা যে তুমি আসলে কত মার্কস পেলে বৃত্তিটা পাইতে পারো। আমি চেষ্টা করব বিগত বছরের অ্যানালাইসিস থেকে, মানে বিগত বছরের যে স্ট্যাটিস্টিক্স আছে সেই স্ট্যাটিস্টিক্স থেকে তোমাকে আসলে গাইড করার যে আসলে কত পেলে তুমি বৃত্তিটা পেতে পারো। ওকে, সো তোমাদের সাথে আছে আমি সারার হোসেন ইমন ভাইয়া। আমি পড়ছি বুয়েটে এবং আমার কলেজ ছিল নরডেম কলেজ। সো আশা করা যায় এই ভিডিওটা থেকে তোমরা সুন্দর একটা আইডিয়া পাবা তোমাদের ক্লাস 8 এর বৃত্তি পরীক্ষার মার্কস ডিস্ট্রিবিউশন বা কত মার্কস পেলে বৃত্তি পাবা সেটা নিয়ে। সো এর আগে একটা অ্যানাউন্সমেন্ট, তোমরা যারা বৃত্তি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ বা ক্লাস 8 এর প্রিপারেশন নিচ্ছ, ক্লাস 8 এর যে মহাকর্ষ অধ্যায়টা আছে, অধ্যায় 7, সো এটার উপর অলরেডি আমাদের একটা ক্লাস আপলোড হয়ে গেছে এবং সামনে বাকি অধ্যায়গুলোর উপরও ক্লাস আসবে। সো এই ক্লাসগুলো আসলে কীভাবে করবা, একদমই ফ্রি, তোমাদের জন্য কোনো কিছু পেইড না, একদমই ফ্রি। এই ভিডিওটা যেই চ্যানেলে তোমরা দেখতেছো ব্ল্যাকবোর্ড এডু, এই চ্যানেলের তুমি জাস্ট চ্যানেলে ঢুকে একটু নিচে গেলেই দেখতে পারবা এইটা নবম দশম শ্রেণীর নিচেই ক্লাস অষ্টম শ্রেণী আসবে। সো ভিডিওটা আমি যখন শ্যুট করছি তখন আপলোড হয় নাই। সো তোমরা যখন এই ভিডিওটা দেখতেছো তখন আসলে এই জায়গাতে মহাকর্ষ যে অধ্যায়টা আছে, পৃথিবী ও মহাকর্ষ, সেই অধ্যায়টার কমপ্লিট একটা ক্লাস সেখানে দেখতে পারবা। সো ইনশাল্লাহ সেই ক্লাসটা করলে তোমার যে পৃথিবী ও মহাকর্ষ এই অধ্যায়টা একদম বেসিক থেকে ক্লিয়ার হয়ে যাবে। বেসিকটা কেন স্ট্রং করা জরুরি, কারণ এই অধ্যায়টি তোমরা কলেজে উঠবা বা তোমরা যখন ক্লাস 9-10-এ উঠবা তখন বারবার পড়তে হবে। সো এই জন্য অষ্টম শ্রেণীর বেসিকটা অষ্টম শ্রেণীতেই আসলে ক্লিয়ার করে ফেলা উচিত। ওখানে বেশ কিছু কনসেপ্ট আছে, যে লিফট উপরে ওঠা নিচে নামা, সো কনসেপ্টগুলো খুবই মজার। ওকে, সো আমরা আসি আমাদের আলোচনার টপিকে, যে তুমি কত মার্কস পেলে তোমাদের বৃত্তিটা পেতে পারো। সো এটার ক্ষেত্রে প্রথম যে জিনিসটা হচ্ছে তোমাকে বুঝতে হবে যে বৃত্তির যেই ব্যাপারটা আছে সেটা কিভাবে ডিস্ট্রিবিউট হয়, পুরো বাংলাদেশে কিভাবে ডিস্ট্রিবিউট হয়। সো গত বছরের স্ট্যাটিস্টিক অনুযায়ী গত বছরে তোমার ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছিল 15,000 জন, মানে অ্যাপ্রক্সিমেট 14,800 বা এরকম। সো 15,000 জন পুরো বাংলাদেশ থেকে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছিল। আর সাধারণ বৃত্তি পেয়েছিল এটা 30,000-এর কাছাকাছি। সো এটাকে তুমি 25 থেকে 30,000 ধরতে পারো। ওকে, 25 থেকে 30,000 জন সাধারণ বৃত্তি পেয়েছিল গত বছর পুরো বাংলাদেশ থেকে। এখন এই বছরও এই নাম্বারটা আশেপাশেই থাকবে, যে তোমার ট্যালেন্ট পুলে 15,000-এর আশেপাশেই পাবা এবং জেনারেল বৃত্তি 25 থেকে 30,000-এর মধ্যেই পাবে। এখন এইটা প্রথমত যেটা ডিভাইড হবে সেটা হচ্ছে থানা ওয়াইজ, বুঝছো? মানে তুমি যেই শিক্ষা বোর্ডে আসো, প্রথমে শিক্ষা বোর্ড ওয়াইজ ভাগ হবে, যে কোন শিক্ষা বোর্ডে স্টুডেন্ট বেশি, সেই শিক্ষা বোর্ডে আসলে বেশি বৃত্তি অ্যালোকেট হবে। সো এটা কিভাবে, একদম ঐকিক নিয়মে তোমার এই জিনিসটা অ্যালোকেট হবে, বুঝছো? যেমন ধরো পুরো বাংলাদেশে কতজন পরীক্ষা দেয়, পুরো বাংলাদেশে ধরো আমি ধরলাম একটা রাফ নাম্বার, যে ধরো পুরো বাংলাদেশে 1 লক্ষ শিক্ষার্থী পরীক্ষা দিবে। ওকে, 1 লক্ষ শিক্ষার্থী পরীক্ষা দিবে, এটা ধরে নিলাম, এটা রাফ নাম্বার। সো এই 1 লক্ষ শিক্ষার্থীর মধ্যে বৃত্তি অ্যালোকেট হচ্ছে ট্যালেন্ট পুলে 15,000। এখন তারপর ক্যালকুলেট হবে যে কোন বোর্ডে, মনে করো তুমি ঢাকা বোর্ডে বা চিটাগাং বোর্ডে বা রাজশাহী বোর্ডে পরীক্ষা দিচ্ছ, সেই বোর্ড থেকে কতজন পরীক্ষা দিচ্ছে, বুঝতে পারছো? তার মানে ঐকিক নিয়ম তুমি যদি করো, যে তাইলে 1 লক্ষ জনের বৃত্তি হচ্ছে ট্যালেন্ট পুলে 15,000টা, তাহলে একজনের বৃত্তি কয়টা, এই 15,000কে তোমার ভাগ করতে হবে এই 1 লক্ষ দিয়ে, তাই না? এই 1 লক্ষ দিয়ে ভাগ করতে হবে। এরপর ঢাকা বোর্ড বা চিটাগাং বোর্ড, তুমি যেই বোর্ডেই আছো না কেন, সেই বোর্ডে টোটাল শিক্ষার্থী কত, ধরো আমি ধরে নিলাম ঢাকা বোর্ডের টোটাল শিক্ষার্থী 40,000, মানে এটা তো রাফলি মানে আরও বেশি হবে। সো ঢাকা বোর্ডে যদি 40,000 শিক্ষার্থী হয়, তাহলে 40,000 শিক্ষার্থী বৃত্তি পাবে হচ্ছে 15,000-এর মধ্যে 15,000কে ভাগ করতে হবে তোমাকে 1 লক্ষ দিয়ে, এবং এরপর গুণ করতে হবে তোমাকে 40,000 দিয়ে। তাহলে তুমি পেয়ে যাবা যে ঢাকা বোর্ডে আসলে কতগুলা বৃত্তি ট্যালেন্ট পুলে অ্যালোকেট হবে। এরপর ঢাকা বোর্ডে যতগুলো বৃত্তি ট্যালেন্ট পুলে অ্যালোকেট হয়েছে, সেখান থেকে আবার থানা ওয়াইজ এটা ডিস্ট্রিবিউট হবে, যে ঢাকা বোর্ডে যে 40,000, এই 40,000 জনের মধ্যে মনে করো তুমি যেই থানায় আছো, সেই থানা থেকে কতজন পরীক্ষা দিচ্ছে। ওকে, সো আমি ধরলাম ঢাকা বোর্ডের মধ্যে তোমার যে বৃত্তি অ্যালোকেট হইলো, সেটা মনে করো যে 2,000টা বৃত্তি ট্যালেন্ট পুলে অ্যালোকেট হইলো ঢাকা বোর্ডে। তাহলে এই যে 40,000 জন যে পরীক্ষা দিচ্ছে ঢাকা বোর্ডে, এদের মধ্যে ট্যালেন্ট পুলে বৃত্তি পায় 2,000 জন পুরো ঢাকা বোর্ডে। তাহলে তোমার থানা থেকে এখন কতজন পরীক্ষা দিচ্ছে, তোমার থানা থেকে ধরো যদি 1,000 জন পরীক্ষা দেয়, তোমার থানা থেকে যদি 1,000 জন পরীক্ষা দেয়, তাহলে এই 1,000 জনের মধ্যে কতগুলো বৃত্তি সিট অ্যালোকেট হবে, এই 2,000কে ভাগ করতে হবে হচ্ছে এই 40,000 দিয়ে, এবং গুণ করতে হবে 1,000 দিয়ে।
তাহলে তোমার থানার মধ্যে ততগুলা সিট আসলে অ্যালোকেট হবে। এটাকে 40 দিয়ে ভাগ করো, তাহলে তুমি 50 পেয়ে যাবে। তার মানে তোমার থানার মধ্যে 50টা ট্যালেন্ট পুলের সিট অ্যালোকেট হবে। এখন কথা হচ্ছে তুমি আসলে কত পেলে এই 50টা সিটের মধ্যে আসতে পারবা। এইটা আসলে একটা কম্পিটিটিভ এক্সাম। তার মানে তোমাকে এই 1000 জনের মধ্যে মার্কসের র্যাঙ্কিংয়ে 50-এর ভিতরে আসতে হবে। তার মানে এই জায়গাতে তোমার কোনো ফিক্স নাম্বার নাই যে A+ পাইলেই হবে বা 80-র উপরে পাইলেই হবে, এমন কিছু নাই। 1000 জনের যখন নাম্বারের লিস্টটা করব, সেই লিস্টটাকে আমি যদি বেশি মার্কস থেকে কম মার্কসের দিকে সাজাই, তাহলে তোমাকে 50-এর ভিতরে আসতে হবে, তাইলেই তুমি সেটা বৃত্তিটা পাবা। সো এখন সেফ জোনটা ভাইয়া কত? সেফ জোনটা আসলে কত? সো তোমার যে সাবজেক্টগুলো আছে বাংলা, ইংরেজি, তারপর বিজ্ঞান ও বিজিএস এবং গণিত, এই সাবজেক্টগুলোতে তুমি যদি প্রত্যেকটা সাবজেক্টে 90+ এনশিওর করতে পারো, তাহলে আশা করা যায় যে তুমি ট্যালেন্ট পুলে বৃত্তিটা পাবা। এন্ড ভাইয়াও পেয়েছিলাম, ইনশাল্লাহ তোমরাও পাবা, দোয়া করে দেই। সো 90+ মার্কস এনশিওর করতে হবে, সেটার প্রিপারেশনটা ওইভাবেই তোমাকে নিতে হবে। সো এই জায়গাতে বিজ্ঞান গণিতে 90+ পাওয়াটা সহজ, বিজ্ঞান গণিত বিজিএস এগুলাতে। বাংলা ইংলিশে কঠিন হবে, কারণ বাংলা ইংলিশটা আসলে মার্কস কাটার চান্স অনেক বেশি, আর বাংলা ইংলিশে আসলে অনেকেই ভুল করো বেশি। সো বিজ্ঞানের জিনিসগুলো অনেকটাই ক্যালকুলেটিভ, তো তুমি আসলে উত্তর করতে পারবা, গণিতের জিনিসগুলো উত্তর করতে পারা যায়। বাট বাংলা ইংলিশ থেকে তোমার এই মার্কসটা এনশিওর করতে হবে বেশি। সো বাংলা ইংলিশে বেশি ফোকাস দাও, এটা হবে আমার তোমাদের প্রতি সাজেশন, যে বাংলা ইংলিশে বেশি ফোকাস দাও, ঠিক আছে? বাংলা ইংলিশে বেশি ফোকাস দাও। ওকে, সো আশা করা যায় সুন্দর একটা আইডিয়া পাইছো। সো তোমাদের এই যে পৃথিবী ও মহাকর্ষ যে অধ্যায়টা আছে, যে অধ্যায়ের ক্লাস অলরেডি নিচ্ছি, ইনশাল্লাহ এই ক্লাসটা করলে এই ক্লাস থেকে যদি বৃত্তি পরীক্ষায় কোনো প্রশ্ন আসে একদম কোপায় দিবা, ঠিক আছে? সো এই ক্লাসটা সবাই করবা। অ্যান্ড তোমাদের জন্য একটা সাপোর্ট হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমাদের, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটা আমি কমেন্টে দিয়ে দিচ্ছি বা ডিসক্রিপশনে পেয়ে যাবা। যে ভিডিওটা দেখতেছো সেই ভিডিওর কমেন্টে দেখবা যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া, সেই লিঙ্কে যুক্ত হয়ে যেও গ্রুপটায়। ওই গ্রুপটার মধ্যে কি করব? ওই গ্রুপটার মধ্যে আমি থাকবো, আমার সাথে তোমরা থাকবা, অ্যান্ড তোমাদের বৃত্তি পরীক্ষা নিয়ে যাবতীয় গাইডেন্স সব কিছু এই গ্রুপে আমি প্রোভাইড করবো তোমাদের। যে কোনো দরকার হলে আমাকে মেসেজ দিতে পারবো হোয়াটসঅ্যাপে, যে ভাইয়া কীভাবে পড়াশোনা করবো বা কী করবো না করবো। সো যাবতীয় সাপোর্ট আমি এই জায়গাতে তোমাদের দিব। সো কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপটায় যুক্ত হয়ে যাবা, যারা যারা ক্লাস 8-এর এইবারের বৃত্তি পরীক্ষাটা তোমরা দিবা, ঠিক আছে? সো আশা করি ভিডিওটা থেকে ভালো একটা আইডিয়া পাইছো। অ্যান্ড পরবর্তীতে কোন বিষয়ে তোমাদের ক্লাস লাগবে বা কোন বিষয়ে গাইডেন্স লাগবে সেটা অবশ্যই কমেন্টে জানাবা, ভাইয়া দেওয়ার চেষ্টা করবো। সো অলরেডি হচ্ছে মহাকর্ষ যে অধ্যায়টা আছে সেটার ক্লাস অলরেডি দিয়ে দিচ্ছি, কোনো অধ্যায়ের ক্লাস লাগলে সেটাও বলবা, গাইডেন্স লাগলে সেটাও কমেন্টে জানাবা, ইনশাল্লাহ প্রোভাইড করার চেষ্টা করবো। সো ভালো থেকো সবাই, কমেন্টে জানাবা কতটুকু হেল্প করছে। সো আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো একটা ক্লাসে। অ্যান্ড মহাকর্ষের ক্লাস সবাই করবা। ওকে, আল্লাহ হাফেজ।